সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভোট নিয়ে 50% মানুষ উদ্বিগ্ন, গভর্নেন্স স্টাডিজের জরিপ। সহিংসতা বাড়ছে জানালো টিআইবি। দুর্নীতিমুক্ত দেশ ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতই বিএনপির লক্ষ্য, ঢাকায় গণসংযোগে তারেক রহমান। ঋণ খেলাপির মনোনয়ন দিয়ে দুর্নীতি দূর করার প্রতিশ্রুতি মানায় না নির্বাচনী সভায় জামায়াত আমির। পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন প্রায় 15,33,000 জন, প্রবাসীর সংখ্যা 7,67,000। আসন্ন নির্বাচন নিয়ে দেশের 50%-এরও বেশি মানুষ উদ্বিগ্ন, আর প্রায় 26% মানুষ নিজেদের অনিরাপদ মনে করছে। রবিবার ঢাকায় সংখ্যালঘুদের ওপর চালানো জরিপ প্রকাশকালে এ তথ্য জানায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে বদিউল আলম মজুমদার অভিযোগ করেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তাদের সংস্কারের সুপারিশ মানা হয়নি। আর ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের সক্ষমতা ও সম্ভাবনা শেষ সীমায় চলে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন বেসরকারি গবেষণা সংস্থা নানা ধরনের জরিপ প্রকাশ করছে। এরই ধারাবাহিকতায় রবিবার দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের 505 জন সদস্যের মধ্যে চালানো জরিপ প্রকাশ করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। তাদের অঙ্গীকার থেকে বাস্তবায়ন, রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক জবাবদিহিতার শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে 50%-এর বেশি মানুষ নির্বাচন নিয়ে উদ্বিগ্ন এবং 25%-এর বেশি উত্তরদাতা নিজেকে অনিরাপদ বা চরম অনিরাপদ মনে করছেন। ভয় এবং নিরাপত্তাহীনতার এই বোর্ডটা সবচেয়ে বেশি কাজ করে। এটা অবশ্য বাংলাদেশে এখন অনেকের মধ্যেই করে, এটা মাইনরিটি মেজরিটি বলে কোনো কথা নেই, কিন্তু বিশেষ করে আমাদের ফাইন্ডিংসের মধ্যে এটাও আমরা দেখছি। অনুষ্ঠানে ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশন সংস্কারে তাদের সুপারিশমালা বাস্তবায়িত হয়নি, ফলে ঋণ খেলাপি সহ নানা অভিযোগ নিয়ে নির্বাচনে অংশ নিতে পারছেন কেউ কেউ। রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা, দুর্ভাগ্যবশত এই প্রস্তাবগুলো অধিকাংশই, প্রায় সবগুলোই গ্রহণ করা হয়নি। গণতান্ত্রিক উত্তরণের পথ সুগম হোক আমরা চাই, কিন্তু এখানে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, আসন্ন নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, তবে অংশগ্রহণমূলক করার সুযোগ এখনো আছে। অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণের ক্ষেত্রে যে ধরনের ঘাটতি রয়ে গেছে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমরা যদি অন্তর্ভুক্তির ঘাটতি পূরণ করতে নাও পারি এই মুহূর্তে পূর্ণাঙ্গভাবে, কিন্তু অংশগ্রহণের ঘাটতি পূরণ করার সুযোগ এখনো রয়ে গেছে। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পিছিয়ে পড়া মানুষদের ভোটে আনা এবং ভোটের আগে পরে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। আমরা অংশগ্রহণকে অনুৎসাহিত করছি। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচনে বিভিন্ন দল ও জোটের মধ্যে সংঘাত, কোন্দল, অসুস্থ প্রতিযোগিতা ও সহিংসতা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে টিআইবি। রবিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে গণভোট ও প্রাক নির্বাচন পরিস্থিতি, টিআইবির পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদন প্রকাশকালে এ তথ্য জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে তিনি বলেন, দুটি ভোট সুচারুভাবে সম্পন্ন হবে যদি সবাই বিধিসম্মত আচরণ করেন। এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাজনৈতিক দল ও প্রার্থীদের, তারা চাইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। টিআইবির প্রাক নির্বাচনী সার্বিক পর্যবেক্ষণে 7টি বিষয় তুলে ধরা হয়েছে। অনলাইন ও অফলাইন প্রচারণা সহ নির্বাচনের প্রায় প্রতিটি স্তরে দল এবং প্রার্থীরা আচরণবিধির ব্যাপক লঙ্ঘন করেছেন এবং বিবিধ অনিয়ম করা সত্ত্বেও নির্বাচন কমিশন অনেকটা তাদের অপারগতার কারণে এড়িয়ে যাচ্ছে। ঢাকা শহরে 40টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রাজধানীতে নির্বাচনী প্রচারণায় তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত দেশ গঠনের পাশাপাশি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। ঢাকার জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়ার কথাও জানান তারেক রহমান। ঢাকা 17 আসনের ইসিবি চত্বরে নিজ আসনে পথসভায় তারেক রহমান পৌঁছাতেই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিএনপি চেয়ারম্যান তার বক্তব্যের শুরুতেই এই এলাকার সন্তান হিসাবে ধানের শীষে ভোট চান। বলেন, তিনি নিজে এবং তার ছোট ভাইয়ের সন্তানেরাও এই এলাকাতেই বড় হয়েছেন, তাই 17 আসন সহ পুরো রাজধানীকে নিরাপদ শহর হিসাবে গড়ে তুলতে চান তিনি। এই এলাকায় খেলার মাঠ নেই। আপনাদের সকলের জানার জন্য আমি বলতে চাই যে ইনশাআল্লাহ
আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে বিএনপি 12 তারিখে সরকার গঠন করলে শুধু এই এলাকাতেই নয়, ঢাকা 17তেই নয়, আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করব ইনশাআল্লাহ। এরপর তিনি যান ঢাকা 16 আসনের লাল মাঠের পথসভায়। সেখানে ঢাকার জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধারের কথা জানান তারেক রহমান। নির্বাচন আমাদের সামনে উপস্থিত এবং জনগণ সেদিন 12 তারিখে তাদের সেই অধিকার প্রয়োগ করবে। আমরা দেখছি গত 16 বছরে কিভাবে মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের মেগা পরিবর্তন হয়নি, বরং আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। ঢাকা 15 আসনে মিরপুর 10 নম্বরের আদর্শ স্কুল মাঠের পথসভায় বিএনপি চেয়ারম্যান বলেন, 12 ফেব্রুয়ারি হবে জনগণের ভাগ্য উন্নয়ন ও দেশ পুনর্গঠনের নির্বাচন। দেশের মানুষ পরে ঢাকা 14 আসনের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠের পথসভায় যোগ দেন তারেক রহমান। বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও নিরাপদ দেশ উপহার দিতে চায় বিএনপি। ভোটের অধিকার যে প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের এই ভোটের অধিকারকে, জনগণের এই ভোটের অধিকারকে আমাদের সত্যিকারভাবে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করতে হবে। সন্ধ্যায় ঢাকা 13 আসনের শ্যামলী ক্লাব মাঠের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। ধানের শীষের সকল মানুষ আপনাদের সামনে হাজির হয়েছে। দীর্ঘদিন পর বিএনপির নির্বাচনী প্রচারণায় রাজধানীতে তারেক রহমান নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পাশাপাশি রাজধানীবাসীর সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন এই নির্বাচনী জনসভাগুলোতে। আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বাক্সের যুদ্ধে রাজধানীবাসীর কাছে তারেক রহমানের চাওয়া ধানের শীষে ভোট দিয়ে তারাও বিএনপিকে জয়যুক্ত করবেন। রাতে রাজধানীর আরও 2টি স্থান ঢাকা 11 ও 12 আসনের নির্বাচনী পথসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। অনেক মজলুম 2024 সালের 5 আগস্টের পর জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। রবিবার রাজধানীর বাড্ডায় নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, একটি দল ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরার কথা বলছে, অথচ ওই দল 59 জন ঋণ খেলাপিকে মনোনয়ন দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 11 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার সকালে বাড্ডায় তার নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। এতে জামায়াত ইসলামের আমির সহ 11 দলীয় জোটের নেতারা অংশ নেন। এ সময় 11 দলীয় জোটের নেতারা বলেন, 12 ফেব্রুয়ারি মানুষ নতুন বাংলাদেশ গড়ার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে। আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে সোনার বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আগামী 12 ফেব্রুয়ারি আমাদের সামনে সুযোগ এসেছে এই সকল ভূমিদস্যু, ভূমি দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসী, ঋণ খেলাপিদেরকে পরাজিত করবার। প্রধান অতিথি জামায়াত ইসলামের আমির বলেন, দেশের মানুষ চাঁদাবাজ ও জুলুমবাজদের হাত থেকে মুক্তি চায়। জুলাই মাসে এই জন্য লড়াই করেছিলাম, যেখানে পুরাতন চাঁদাবাজের বদলে নতুন চাঁদাবাজের জন্ম হবে, মামলাবাজের জন্ম হবে, ভূমি দখলবাজের জন্ম হবে, ভূমি দস্যুদের জন্ম হবে। এই জন্য তো আমরা এই লড়াই করিনি, আমাদের সন্তানেরা এই লড়াই করেনি। এই 15.5 বছর যারা বাংলাদেশের মাটিতে ছিলেন না, পালিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় নিরাপদ আশ্রয় গ্রহণ করেছিলেন, ফিরে এসে তারাই সেই মামলা বাণিজ্য করছে। দুর্নীতি নির্মূলের কথা বলে যারা ভোটের প্রচার চালাচ্ছেন, তারা ঋণ খেলাপিদের প্রশ্রয় দিচ্ছেন বলে দাবি করেন এই নেতা। একটা দল তারা মাঝে মধ্যে বলেন তারা ক্ষমতায় গেলে দুর্নীতির ত্রুটি চেপে ধরবেন। ভালো কথা, চ্যারিটি অলওয়েজ স্টার্টস ফ্রম হোম। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করা লাগে। তাইলে যে 59 জন ভয়াবহ ঋণ খেলাপি, ঋণ ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? এদেরকে বগলের নিচে আশ্রয় দিয়ে এমপি বানিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন। এগুলা শুনলে পেশায়ও হাসবে। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁঠে গাঁঠে কার্ড। এই সব কার্ড হইল ভুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলা হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। ক্ষমতায় গেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দেন জামায়াতের আমির। ভাই বোনদের,
নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। সারা দেশে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, সমর্থন পেতে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। পঞ্চগড়ের দেবীগঞ্জে নির্বাচনী জনসভা করেছেন পঞ্চগড় ২ আসনের ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ। তার নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নীলফামারী ২ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী আল ফারুক আব্দুল লতিফের সমর্থনে শহরের বড়বাজার এলাকা থেকে মিছিল বের করে মহিলা জামায়াত। মেহেরপুর ১ আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপির প্রার্থী মাসুদ অরুণ। এ সময় তিনি যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় ভোটারদের কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান। বরিশালের বানারীপাড়া পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক করেন বরিশাল ২ আসনের ধানের শীষের প্রার্থী সর্দার শরফুদ্দিন আহমেদ সান্টু। আর বরিশাল ১ আসনের বিএনপির প্রার্থী জহিরুদ্দিন স্বপন পথসভা করেন গৌরনদী উপজেলার খানজাপুর ইউনিয়নে। ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট স্কুল মাঠে নির্বাচনী সমাবেশ করেন ঝিনাইদহ ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বিএনপি অফিসে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন গাইবান্ধা ৩ আসনের বিএনপির প্রার্থী মইনুল হাসান সাদিক। জামালপুর শহরের ফৌজদারি চত্বরে প্রচারণা চালান জামালপুর ৫ আসনের ধানের শীষের প্রার্থী শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। পরে সেখান থেকে গণমিছিল বের করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সদর ইউনিয়নে পথসভা করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের বিএনপি জোটের প্রার্থী জুনায়েদ সাকি। নওগাঁর বদলগাছির কোলা ভান্ডারপুরে নির্বাচনী সভা করেন নওগাঁ ৩ আসনের ধানের শীষের প্রার্থী ফজলে হুদা বাবুল। সাভার বাজার রোডের উৎসব প্লাজার সামনে নির্বাচনী প্রচারণা চালান ঢাকা ১৯ আসনের ধানের শীষের প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। নির্বাচন কমিশনে বিএনপির বিরুদ্ধে জামায়াত নেতাকর্মীদের উপর হামলা এবং প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। এদিকে নারীদের অবমাননা করার অভিযোগে জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের জন্য সিইসির কাছে আবেদন করেছে একটি নারী প্রতিনিধি দল। সারা দেশে নির্বাচনী মাঠে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ নিয়ে রবিবার ইসিতে যান জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাতের পর দলটির নেতারা জানান, দেশের বিভিন্ন আসনে বিএনপি নেতাকর্মীরা জামায়াতের নারী সদস্য ও নেতাকর্মীদের উপর হামলা করছে। এছাড়া প্রশাসনের একটা অংশ একদিকে হেলে পড়েছে। জামাত ইসলামীর পক্ষ থেকে এত লক্ষ বোরকা বানানো হচ্ছে, কাল্পনিক এই সমস্ত অভিযোগ, আসলে এই সমস্ত অভিযোগ তারা করছেন এই কারণে আমাদের মনে হচ্ছে যে তারা একটা নাটক করতে চাচ্ছেন, যে প্রশাসনের একটা অংশ বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে যে একদিকে হেলে পড়েছেন। এই সমস্ত অভিযোগগুলো আমাদের কাছে বারবার আসছে, আমরা প্রতিনিয়ত মনিটরিং করি। বিশেষ করে প্রশাসনের দায়িত্বে যারা আছেন তাদের তো নিউট্রাল রোল প্লে করতে হবে। এর আগে সাম্প্রতিক সময়ে নারীদের প্রতি অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান করে ১১ সদস্যের একটি নারী প্রতিনিধি দল। জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে নারীর বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ এবং অবমাননাকর বক্তব্য দিয়ে চলেছেন। প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছি এই কারণেই যে যেন আজকে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের জন্য দায়ে এবং নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ডক্টর শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল করা হোক। এ বিষয়ে জামায়াতের নেতারা বলেন, নারীর প্রতি জামায়াতে ইসলামীর সম্মানের বিষয়টি ইতিমধ্যে প্রমাণিত। এটাকেই ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একদল লোক উদ্দেশ্য প্রণোদিতভাবে নারীদের ব্যাপারে আমাদের বক্তব্যকে মিথ্যাচার করছেন, যেটা আমির জামাতের টুইটার অ্যাকাউন্টটা হ্যাক করা হয়েছিল। আমরা কয়েক মিনিটের মাথায় সেটাকে আবার দেখেছেন আপনারা, আমরা আবার রিকভারি করতে পেরেছি এবং আমরা দেখিয়েছি যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের মধ্যে বঙ্গভবনের একজন কর্মকর্তা জড়িত। ক্ষমতা গেলে নারীদের সম্মানিত করতে জামায়াতের ইশতিহারের কথাও তুলে ধরেন তিনি। নারীদের জন্য আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধাগুলো। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।
সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন উপলক্ষে রবিবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে যাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। দেশবাসী যদি আমাদের সরকার গঠনের দায়িত্ব দেয়, তবে ফ্যাসিস্ট হাসিনা আমলে লুটপাট ও পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের আইনি পদক্ষেপ আমরা গ্রহণ করব। লুটপাট ও অর্থ পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তি বা গোষ্ঠীকে দায়মুক্তি দেওয়া হবে না। খুনি হাসিনার দোসর ব্যবসায়ী গোষ্ঠী, তাদের সুবিধাভোগী আমলা ও আত্মীয় স্বজনদের আইন ও বিচারের আওতায় আনা হবে। আমাদের লক্ষ্য খুবই স্পষ্ট, ঘুষ, দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের সংস্কৃতির অবসান ঘটিয়ে অর্থনৈতিক বৈষম্য বিলোপের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্রের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বাংলাদেশের প্রধান সমস্যা হলো দুর্নীতি। তার দল ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। রবিবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। রাষ্ট্র পরিচালনায় ইসলামের মৌলিক নীতিমালার মধ্যে রয়েছে আদালত, ইনসাফ, নাগরিকের স্বার্থের প্রতি সংবেদনশীলতা, দায়বদ্ধতা, সামাজিক নিরাপত্তা, আইনের শাসন এবং সকল ধর্মের মানুষের ধর্মীয় আচার পালনের অধিকার ও সমান সম্মান মর্যাদা প্রদান করা। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় গেলে এই মৌলিক নীতিমালার পূর্ণ প্রতিপালন করবে। পোস্টাল ব্যালটে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন দেশের মানুষ। 12 ফেব্রুয়ারির নির্বাচনে এই পদ্ধতিতে ভোট দিতে নিবন্ধন করেছেন 15,33,000-এরও বেশি নাগরিক। এর মধ্যে প্রবাসীর সংখ্যা প্রায় 7,67,000। বাকিরা ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তা, সরকারি চাকরিজীবী ও কারাবন্দী। পোস্টাল ভোট নিয়ে 2 পর্বের প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে বেশ আলোচনায় পোস্টাল ভোট। এটি এমন এক পদ্ধতি যেখানে ভোটার সশরীরে ভোট কেন্দ্রে উপস্থিত না হয়ে ডাকযোগে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি পোস্টাল ভোট এসেছে সৌদি আরব থেকে, যা প্রায় 2 লাখ। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে গত বছরের 18 নভেম্বর পোস্টাল ভোট বিডি অ্যাপ উদ্বোধন করে নির্বাচন কমিশন। নিবন্ধনের জন্য ভোটারদের মোবাইল ফোনের প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হয়। 11 ডিসেম্বর তফসিল ঘোষণার পর প্রবাসীদের জন্য আর 21 জানুয়ারি প্রার্থী চূড়ান্ত হওয়ার পর দেশের ভেতরে অ্যাপে নিবন্ধিত ভোটারদের কাছে ডাক বিভাগের মাধ্যমে পোস্টাল ব্যালট পাঠায় ইসি, যেখানে নিবন্ধিত সব দল স্বতন্ত্র প্রার্থীর প্রতীক ও না ভোটের চিহ্ন সহ 119টি প্রতীক স্থান পায়। পোস্টাল ব্যালটে খামের উপর থাকা কিউআর কোড স্ক্যান করে ভোটাররা নিজ নিজ আসনে প্রার্থীদের নাম জেনে ভোট দিতে পারেন। প্রবাসীরা প্রার্থী চূড়ান্ত হওয়ার আগে ব্যালট পেলেও ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন প্রার্থী চূড়ান্ত হওয়ার পর। কথা ছিল 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পরে আমরা প্রার্থী প্রতীকের যে সম্পর্ক সেটা অ্যাপে দেখাই দিব। সো আমরা 21-এর জায়গায় 22-এ দেখাতে পেরেছি, 22 তারিখ থেকে। সো আগের থেকেই প্রসেসটা ছিল নির্ধারিত প্রসেস যে উনি অ্যাপে ওনার প্রার্থীর প্রতীকটা দেখবেন, দেখে এই ব্যালট পেপার সেখানে টিক বা ক্রস দিবেন। পছন্দের প্রতীকে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দেওয়া শেষ করে ব্যালট খামে ভরে নিকটস্থ পোস্ট অফিস বা পোস্ট বক্সে জমা দেন ভোটাররা। বিদেশ থেকে ব্যালট দেশে পৌঁছতে 20 দিনের মতো সময় লাগে। আধুনিক প্রযুক্তির এই ব্যালটে ট্র্যাকিং সিস্টেম যুক্ত থাকায় কোন ব্যালট কোথায় আছে সেটি ভোটার যেমন জানতে পারেন, তেমনি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসও জানতে পারে। ভোটের দিন প্রতিটি কেন্দ্রে জাতীয় নির্বাচনের ভোট গণনা হলেও পোস্টাল ব্যালট ভোট কেন্দ্রে যাবে না। গণনা হবে 300 আসনে নিযুক্ত 69 জন রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে। ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ নাই, কারণ ভোট কেন্দ্রে বাংলাদেশে এতগুলো ভোট কেন্দ্রে এটা আবার যে আমাদের তো এটা তো অনলাইন সিস্টেম তখন দিতে হবে ভোট কেন্দ্রে। সো এটা ফিজিবল ছিল না, দ্যাট ইজ ওয়াই কমিশন এটাকে সেন্ট্রালি নিয়ে আসছে। গণনার সময় ওখানে কিন্তু প্রার্থীর প্রতিনিধি, রাজনৈতিক দলের এজেন্ট, সাংবাদিক, পর্যবেক্ষক সবাই থাকবেন। 12 ফেব্রুয়ারি বিকেল 4:30টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট না পৌঁছলে তা বাতিল বলে গণ্য হবে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের ধর্মঘটে আবারও স্থবির চট্টগ্রাম সমুদ্র বন্দর। সব ধরনের কার্যক্রম বন্ধ থাকায় বন্দরের মূল জেটিতে 12টি এবং বহির্নোঙরে অর্ধশতাধিক পণ্যবাহী জাহাজ আটকে রয়েছে। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি ধর্মঘটের কোনো অস্তিত্ব নেই।
রবিবার সকাল ৮টার আগে বন্দরের জেটি গেট দিয়ে পণ্যবাহী ট্রাক, কাভার ভ্যান ভেতরে প্রবেশ এবং বের হলেও ৮টার পর কোনো ধরনের যানবাহন বন্দরের অভ্যন্তরে ঢুকেনি, এমনকি বন্দর থেকে বেরও হয়নি। তবে সকাল থেকে বন্দরের গেটগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দেখা যায়। বন্দরের অভ্যন্তরে জেসিবি, সিসিটি ও এনসিটিতে কোনো ধরনের অপারেশন কার্যক্রম হয়নি। বন্দরের মূল জেটিতে 12টি জাহাজ রয়েছে। বহিনোঙ্গরে রয়েছে পণ্যবাহী অর্ধশতাধিক জাহাজ। এসব জাহাজে পণ্য খালাসও হয়নি। বন্ধ সব ধরনের ডেলিভারি কার্যক্রমও। এছাড়া আন্দোলনরত 2 শ্রমিককে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ শ্রমিক নেতাদের। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, সহ্য করার কোনো প্রশ্নই আসে না। এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দরে একটি কন্টেইনার হ্যান্ডলিং হয়নি। আমাদের সহকর্মী আটক হয়েছে, তার মধ্যে 2 জন খুবই বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ। দুপুরে সংবাদ সম্মেলনে বন্দর চেয়ারম্যান বলেন, এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সাথে আলোচনা চলমান, চুক্তি সই হয়নি। যে বন্দরের আইন যেটাতে বন্দর চলে সেই আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে। এখন সেটা না থেকে কেউ যদি বিপদগামী পথ বেছে নিয়ে অন্য কোথাও গিয়ে তাদের আনুগত্য প্রকাশ করে, এটা তো আমি বলবো যে এটা সম্পূর্ণ কর্মকর্তাদের যে আচরণবিধি একটা দেওয়া হয়েছে অর্ডিন্যান্স গত বছর জুলাই মাসে, সেটার সম্পূর্ণ ব্যত্যয়। গত বৃহস্পতিবার বন্দর ভবনে নৌ উপদেষ্টার সঙ্গে বৈঠকে সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বন্দরের এনসিটি ইজারা দেয়া প্রক্রিয়া বাতিল সহ 4 দফা দাবি উত্থাপন করা হয়। উপদেষ্টার আশ্বাসে শুক্র ও শনিবার কর্মবিরতি স্থগিত করা হয়, কিন্তু এই বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় আবার ধর্মঘটে যায় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার চুক্তি সইয়ের সম্ভাবনা নেই। রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এই কথা জানান বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। ডিপি ওয়ার্ল্ড থেকে একটি চিঠি পেয়েছি ওনাদের কাছ থেকে। আজকে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি এসেছে। তো ওনারা আমাদের কাছে বেসিক্যালি কিছু সময় চেয়েছেন এটাকে রিভিউ করার জন্য। তো যেহেতু ওনারা আমাদের কাছে কিছু সময় চেয়েছেন, তাহলে মোস্ট পসিবলি আমাদের হাতে আর 2টি কার্য দিবস বাকি আছে। তো ওনারা যেহেতু সময় চেয়েছেন, আমি ধরে নিচ্ছি যে কোনো একটা প্রবাবিলিটি আছে যে এটা এই সরকার আমল পার হয়ে, ইলেকশন পার হয়ে সামনে গিয়ে হয়তো এই নেগোসিয়েশনটাকে কন্টিনিউ করবে। চট্টগ্রাম বন্দরে ধর্মঘট চলতে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। রবিবার সচিবালয়ে তিনি আরো বলেন, এই বিষয়ে সরকার কঠোর অবস্থানে যাবে। has to be free and fair. এটা গভর্নমেন্টের প্রতিজ্ঞা টু দ্য নেশন। এরকম যদি করতে থাকে এবং একই সময় তারা পুরো পোর্টকে জিম্মি রাখার চেষ্টা করছে, কতিপয় লোক জিম্মি রাখার চেষ্টা করছে, এই মাঝখানে এখানে রোজা আর কয়েকদিন পরে আমরা যেখানে প্রতিনিয়ত নদীতে অভিযান চালাচ্ছি, সেখানে আউটার রিং করে যে পড়ে আছে ছোলা, ডাল, তেল, 18 কোটি মানুষকে তারা জিম্মা রাখছে। এইটা চলতে দেওয়া যায় না। দেয়ারফর the government has decided to go in hard line. 12 ফেব্রুয়ারি নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক হওয়া গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং। তিনি বলেন, নির্বাচন কমিশনের ব্যালট প্রকল্পে $2 বিলিয়ন সহায়তা দেবে কানাডা। রবিবার নির্বাচন ভবনে ইউএনডিপির ব্যালট প্রকল্প বিষয়ক সভা শেষে তিনি এসব কথা বলেন। এই সময়ে গণতন্ত্রের অগ্রযাত্রায় ইউএনডিপি প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানান ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার। আর এসি সচিব জানান, ইউএনডিপি থেকে প্রাপ্ত $2 মিলিয়ন দক্ষতা ও কারিগরি উন্নয়নে ব্যবহার করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। রাষ্ট্রের পুনর্গঠন ছাড়া কোনো দলের নির্বাচনী ইশতেহার কাজে আসবে না বলে মন্তব্য করেছেন নগর পরিকল্পনাবিদরা। ক্ষমতায় গেলে ইশতেহার বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রের মৌলিক পুনর্গঠন দরকার। বিষয়টি নিয়ে দলগুলোর ইশতেহারে তেমন প্রতিশ্রুতি নেই বলেও জানান তারা। রবিবার রাজধানীর বাংলা মোটরের প্ল্যানার্স টাওয়ারে জাতীয় সংসদ নির্বাচন 2026 ইশতেহার পর্যালোচনা, পরিকল্পনা, নগরায়ন ও টেকসই উন্নয়ন বিষয়ক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স BIP-র নেতারা। নগর পরিকল্পনাবিদরা বলেন, ঢাকার উপর থেকে চাপ কমাতে বিকেন্দ্রীকরণের বিকল্প নেই।
সংবাদ সম্মেলনে প্রমাণভিত্তিক ও পেশাদার পরিকল্পনা গ্রহণ সহ 10টি সুপারিশ তুলে ধরা হয়। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন রবিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান মার্কিন রাষ্ট্রদূত, পরে ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে ব্রেন্ট ক্রিস্টেনসেন লিখেছেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আর মন্ত্রণালয় থেকে বের হওয়ার সময় পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকটি সৌজন্য সাক্ষাৎ ছিল। যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে 14টি নতুন উড়োজাহাজ কেনার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রবিবার সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি জানান, আলোচনা ফলপ্রসূ হলে নির্বাচনের আগেই চুক্তি হতে পারে। বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত 37% পাল্টা শুল্ক প্রত্যাহার ও বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, বোয়িংয়ের সাথে যে চুক্তি করতে যাওয়া হচ্ছে সেখানে 2035 সাল নাগাদ 14টি প্লেন নিয়ে কথা হচ্ছে। যে বিমান ক্রয়ের প্রস্তাবনা করা হচ্ছে সেটির মূল্যমান 30 থেকে 35 হাজার কোটি টাকা। পূর্ব এশিয়ার দুই দেশ জাপান ও থাইল্যান্ডে আজ রবিবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে থাইল্যান্ডে ভোট গ্রহণের পাশাপাশি একই দিনে সংবিধান নিয়ে গণভোট অনুষ্ঠিত হয়েছে। থাইল্যান্ডের স্থানীয় সময় রবিবার সকাল 8টা থেকে ভোট কেন্দ্রগুলো খুলে দেওয়া হয় এবং বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে 50টিরও বেশি রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও সরকার গঠনের লড়াই হয়েছে 3টি দল, পিপলস পার্টি, ভুমজাই থাই পার্টি ও ফেও থাই পার্টির মধ্যে। প্রগতিশীল পিপলস পার্টি জরিপে এগিয়ে রয়েছে। অন্যদিকে জাপানের জাতীয় নির্বাচনে সংসদের নিম্নকক্ষের 465 আসনের জন্য 1284 প্রার্থী লড়াই করেছেন। গত 23 জানুয়ারি দেশটির সংসদ ভেঙে দেন প্রধানমন্ত্রী সানাই তাকাচি। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ভোট নিয়ে 50% মানুষ উদ্বিগ্ন, গভর্নেন্স স্টাডিজের জরিপ। সহিংসতা বাড়ছে, জানালো টিআইবি। দুর্নীতিমুক্ত দেশ ও নগরবাসী নিরাপত্তা নিশ্চিতই বিএনপির লক্ষ্য, ঢাকায় গণসংযোগে তারেক রহমান। ঋণ খেলাপির মনোনয়ন দিয়ে দুর্নীতি দূর করার প্রতিশ্রুতি মানায় না, নির্বাচনী সভায় জামায়াত আমির। পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন প্রায় 15,33,000 জন, প্রবাসীর সংখ্যা 7,67,000। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।